আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। এর আগে আমরা সমাস নিয়ে প্রাথমিক আলোচনা করেছিলাম এবং পড়েছিলাম সমাস মূলত কত প্রকার এবং প্রধানত কত প্রকার। তো সমাস পড়লে আমাদের সমাজের শুরুতেই যেটি আসে সেটি হচ্ছে দ্বন্দ্ব সমাস। তো দ্বন্দ্ব সমাস কাকে বলে? যে সমাসে প্রত্যেকটি সমসমান পদের অর্থের সমান প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে। তাহলে কি? যে সমাসে প্রত্যেকটি সমসমান পদের অর্থের সমান প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে। আপনার সমাস পড়তে হলে এটাই আসলে মূলত মেইন বিষয়, পূর্বপদের প্রাধান্য বেশি নাকি পরপদের প্রাধান্য বেশি। তাহলে কি দ্বন্দ্ব সমাসে কোন পদের প্রাধান্য বেশি? উভয় পদের, অর্থাৎ প্রথমে যেটা থাকবে এবং উত্তর পদে যেটা থাকবে দুইটার প্রাধান্যই কিন্তু কি থাকবে? সমান থাকবে। উদাহরণ হিসেবে যদি আমরা দেখি তাহলে দেখব তাল ও তমাল। আচ্ছা, তাল এখানে আলাদা বা তমাল এখানে আলাদা এমন কিছু না, কিন্তু মানে তালকে একটু বেশি বুঝিয়েছে বা তমালকে একটু কম বুঝিয়েছে তা কিন্তু নয়। এখানে উভয় পদকে কিন্তু সমানই বুঝিয়েছে, সমান প্রাধান্য দিয়েছে। আচ্ছা, এর পরের উদাহরণটি দিলে আপনারা আরও বেশি বুঝবেন। যেমন এখানে বলা হয়েছে দোয়াত ও কলম। এখান থেকে সমস্ত পদ বা সমাস কি হয়? দোয়াত কলম। আর দ্বন্দ্ব সমাস চেনার আরও একটি উপায় হচ্ছে আপনার মাঝখানে হাইফেন থাকবে সমাসে, আর ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্যের মাঝখানে হচ্ছে আপনার ও এবং এইসব শব্দ থাকবে। আচ্ছা, এখানে লক্ষ্য করুন তো দোয়াত ও কলম, এইখানে কি কোনোটাকে একটু বেশি কি বুঝিয়েছে? যে দোয়াতকে একটু কম গুরুত্ব দিয়েছে আর কলমকে একটু কম গুরুত্ব দিয়েছে। আপনি দোয়াত বললেন কিন্তু কলম বললেন না, তাহলে কি আপনার দোয়াত কলম বোঝাবে? তাহলে শুধু দোয়াত বোঝাবে। তার মানে কিন্তু উভয় পদের প্রাধান্য থাকতে হবে। শুধু একটা পদের প্রাধান্য থাকলে সেইটা আপনার দ্বন্দ্ব সমাস হবে না। মেইন কথাই হচ্ছে এটা উভয় পদের প্রাধান্য থাকবে। পরবর্তী শব্দ দেখুন, এখানে কি বলা হয়েছে? মা ও বাবা। মা ও বাবা এটা হচ্ছে ব্যাস বাক্য এবং এই ব্যাস বাক্য থেকে মা বাবা হলো। তো মা বাবা, এখানে দেখুন তো মাকে একটু বেশি বুঝিয়েছে বা বাবাকে একটু কম বুঝিয়েছে এমন কিছু না। মা ও বাবাকে দুইজনকে সমানই বুঝিয়েছে, তাই এটি দ্বন্দ্ব সমাস। এক কথায় দুইটাকে সমানই বোঝাবে। এর পরবর্তীতে যদি দেখুন হাট ও বাজার, হাট বাজার, হাত ও পা, হাত পা ইত্যাদি, অর্থাৎ এগুলো কিন্তু সমানই বুঝিয়েছে। এমন না যে শুধু হাতকে একটু বেশি গুরুত্ব দিয়েছে, পাকে একটু কম গুরুত্ব দিয়েছে বা প্রাধান্য দিয়েছে, তা কিন্তু না, উভয়কে সমানই এখানে বুঝিয়েছে। তো এগুলো এই জন্যে কি দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসে আসলে অনেকগুলো প্রকারভেদ আছে, যেমন মিলনার্থক, বিরুদ্ধার্থক, বিপরীতার্থক, অঙ্গবাচক, সংখ্যাবাচক, সমার্থক। তো এগুলো মোটামুটি আপনারা পারবেন। মা বাবা, দা কুমড়া, আয় ব্যয়, হাত পা, সাত পাঁচ, এগুলো মোটামুটি আপনারা পারবেন। তবে একটাতে আপনার যেটা সমস্যা হবে সেটা হচ্ছে যে মানে অলুক দ্বন্দ্ব সমাস আর কি, ঠিক আছে? তো অলুক দ্বন্দ্ব সমাস এখন আমরা শিখব। সেটা কি? যে দ্বন্দ্ব সমাসে কোনো সমস্যমান পদের বিভক্তি লোপ হয় না। বিভক্তি কী হবে না? লোপ হবে না। এখন বিভক্তি কি সেটা কি আপনারা জানেন? যারা বিভক্তির ক্লাস না দেখেছেন তাদের অনুরোধ করব বিভক্তির ক্লাসটি আপনারা দেখে আসুন। তো বিভক্তি লোপ পাবে না, তাকে অলুক দ্বন্দ্ব সমাস বলে। যেমন দুধে ভাতে, জলে স্থলে, দেশে বিদেশে। আচ্ছা, দেশে বিদেশে, এখানে দেশ এই একটা কিন্তু বিভক্তি, বিদেশে এই একটা কিন্তু বিভক্তি। এখানে কিন্তু দেশে বিদেশে কোনো একটা কিছু কি বিভক্তি লোপ পেয়েছে? পায়নি এখানে। তারপর আপনার জলে স্থলে, জলে স্থলে এই শব্দটা কিন্তু কি এখানে আপনার বিভক্তি। দুইটাতে একটাতেও কিন্তু আপনার লোপ পায়নি। তো যেটাতে লোপ পাবে না, তো সেটা কী হবে আপনার? সেইটা হচ্ছে আপনার অলুক দ্বন্দ্ব সমাস। অলুক মনে রাখবেন। তো আরেকটা দ্বন্দ্ব সমাস আছে, সেটা হচ্ছে বহুপদী দ্বন্দ্ব সমাস। সেইটা কি? তিন বা বহুপদে দ্বন্দ্ব সমাস হলে তাকে বহুপদী দ্বন্দ্ব সমাস বলে। অর্থাৎ আপনার এখানে সাধারণত আমরা এতগুলো যেগুলো পড়লাম সেটা হচ্ছে দুইটা পদের আর কি সমাস। তো এইটা কি হবে? তিন বা এর চেয়েও বেশি শব্দ থাকবে এখানে পদ থাকবে আর কি। এক কথায় এগুলো হচ্ছে কি আপনার বহুপদী দ্বন্দ্ব সমাস। যেমন সাহেব, বিবি, গোলাম, হাত পা, নাক, কান, মুখ, এগুলো আর কি হতে পারে, ঠিক আছে? তো এখানে দেখুন সাহেব, বিবি, গোলাম তিনটা পদ না? তো এরকম একাধিক পদ থাকলে সেটা হচ্ছে কি আপনার বহুপদী দ্বন্দ্ব সমাস। এই হচ্ছে দ্বন্দ্ব সমাস নিয়ে আলোচনা। এরপরে যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্স আছে, কমেন্ট করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি বুঝতে পেরেছেন। তো সকলে ভালো থাকবেন। পরবর্তী ক্লাসটি দেখার অনুরোধ রইল। সকলকে আসসালামু আলাইকুম।